শনাক্তে ডিএনএ নমুনা নিতে ঢাকা মেডিকেলে বুথ। দিতে 10 বছরেও হয়নি অবহেলাজনিত মৃত্যুর মামলা, সঠিক বিচার হলে এমন ঘটনা ঠেকানো যেত, মন্তব্য সাবেক আইনমন্ত্রী। বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সহ 5 জন নিহত, কক্সবাজারে এক রোহিঙ্গার মৃত্যু। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন শেষে এই মুহূর্তে সরাসরি কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারের ব্যবস্থা সরকার করেছে, সেখানে প্রাথমিকভাবে কিছু কিছু কেমিক্যালের গোডাউন সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে এসে আবার গোপনে এসে অনেকেই জেঁকে বসেছে। এই বিষয়টা ক্লোজ মনিটরিংটা হলে হয়তো এমনটা হতো, সেটা ঠিক আছে। এখন দায়িত্ব কোনো কিছু দেশে কোনো কিছু ঘটলেই এখানে যেহেতু সরকার ক্ষমতা, দায় তো কেউ এড়াতে পারবে না, এটা তো সত্য কথা। কিন্তু কত হলো জনসাধারণ যাদের এই বিষয়গুলো, এই ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদেরও সচেতনতা প্রয়োজন। কারণ এখানে তাদের জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি, জীবিকার চেয়ে যেখানে জীবনের ঝুঁকি বেশি, সেখানে সচেতনতাও এখানে একটা ব্যাপার ছিল, সতর্কতার ব্যাপারটা হচ্ছে। কেমিক্যালের একটা বিষয় তো আছে, কিন্তু সিলিন্ডারও তো বিভিন্ন সময় আমাদের ব্লাস্ট হচ্ছে। পুরোনো সিলিন্ডার এগুলোর বিষয়ে দেখুন, আপনি ঠিক বলেছেন। সিলিন্ডারের ব্যাপারটা আমি আমার মন্ত্রণালয়ের সচিবকে গতকালই তাকে আমি পরামর্শ দিয়েছি। বাস আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর কর্তৃপক্ষের সঙ্গে বসে এই বিষয়টি একটা সমাধানে পৌঁছার জন্য, এবং আমি এটাও বলেছি যে সিলিন্ডার যখন এত বিপজ্জনক ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে, তখন এই সিলিন্ডারগুলো ব্যবহার না করাই তো ভালো। কাজেই সিলিন্ডার বন্ধ করার ব্যাপারে আমি তাকে, আমাদের সচিবকে পরামর্শ দিয়েছি। এটা আমার মনে অচিরেই একটা ব্যবস্থা নেবে। মাননীয় মন্ত্রী, সবশেষে একটা প্রশ্ন, যেখানে সিলিন্ডার এত বড় ভাবে আতঙ্ক, বুয়েট পরীক্ষিত আন্তর্জাতিক মানের RL X-Power 345। দর্শক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলছেন, আমরা সেটি দেখছিলাম। আগুনের ঘটনায় রাজধানীর চকবাজারে যে আগুনের ঘটনা ঘটেছিল সে বিষয়ে পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পরিদর্শন শেষে তারা এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জিনিসগুলো সরিয়ে ফেলা হলো, গাড়িগুলা যেটা যেখানে ছিল সেখান থেকে সরিয়ে ফেলা হলো, সেইটা আসলে আপনাদের মানে তদন্তে মানে ব্যাঘাত ঘটাবে কিনা, বা সেটা আসলে আপনাদের সাথে কথা বলে এটা করা হয়েছে কিনা? আচ্ছা, আমরা যখন থেকে এখানে এসেছি তখনই অনেক কিছুই আমরা এখানে দেখেছি। সেই জিনিসগুলো আপনাদের কাছেও সেগুলো ডকুমেন্ট আছে, আমাদের জানা আছে যে এখানে একটা পিকআপ ভ্যান ছিল, এখানে একটা গাড়ি ছিল, ওখানে একটা রিক্সা ভ্যান ছিল, অনেকগুলো জিনিস ছিল, মোটরসাইকেল ছিল। এগুলো আসলে তদন্তের ক্ষেত্রে খুব একটা এফেক্ট করবে বলে আমি মনে করি না, কারণ আমরা এই পরিস্থিতিগুলো জানি, শুরু থেকেই জানি। আমাদের মেইন যে জিনিসটা হলো উৎসটা বের করতে হবে, এবং এই আগুনের ছড়িয়ে যাওয়ার কারণটা কি, এটার জন্য কে দায়ী তাদেরকে বের করতে পারলেই আমাদের যথেষ্ট, আমার মনে করি। থ্যাংক ইউ। চকবাজারের ঘটনাস্থল পরিদর্শনে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। রাজধানীর চকবাজারে আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কেমিক্যালের উপস্থিতি। ঘটনাস্থল পরিদর্শনের পর একথা জানান ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটির তদন্ত দল। জানান, ওয়াহেদ ম্যানশনের ভেতরে গ্যাস লাইটার রিফুয়েলিংয়ের কাজ করা হতো। এছাড়া ভবনটি তৈরিতেও কোনো ধরনের নীতিমালা মানা হয়নি, যাতে হতাহতের ঘটনা বেড়েছে। সকাল 9টার দিকে এ পরিদর্শন শুরু করে তদন্ত দল দুটি। বুধবার রাতে ভয়াবহ আগুনে 67 জন নিহত হন। এর মধ্যে 45 জনের মরদেহ শনাক্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বাদ জুমা, গায়েবানা জানাজা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
মোট 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 5টি ভবনের মধ্যে কোন কোন ভবন একদম ব্যবহার অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার জন্য এই কমিটি কাজ করছে। পুরান ঢাকার এই নিমতলির সময় যেটা দেখা গেছে, এখনও যেটা প্রায় 10 বছর আগের ঘটনা, যে আমাদের বিল্ডিং কোড মেনে তো করাই হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে মিনিমাম যেটা আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম, সেই সিস্টেমটা নাই, এবং পর্যাপ্ত সিঁড়ি যেটা থাকার কথা ছিল সেই সিঁড়িগুলো নাই। আমরা জেনেছি যে লাইটারের রিফিল করার যে ক্যানগুলো ছিল সেগুলো এর বিল্ডিংয়ের ভিতরে ছিল। আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা বুঝতেই পারছেন, এটা নিজেই একটা দাহ্য পদার্থ, মানে সেই আগুন জ্বালতেই তো সাহায্য করে। এছাড়াও যে কেমিক্যালগুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরও প্রভোগেট করতে, আরও বাড়ায় দিতে সহযোগিতা করেছে। এটা তো একটা ছুটির দিনে ঘটেছে। এটা হয়তো রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো, এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখনই আমরা এটা বুঝতে পারবো যে আসলে তারা অনুমোদন নিয়ে করেছিল। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই। চকবাজারে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। ঘটনাস্থলে চলছে বর্জ্য অপসারণের কাজ। ভবন তৈরির নীতিমালা অনুসরণ হয়েছিল কিনা খতিয়ে দেখা হবে, ঘটনাস্থলে তদন্ত দল। সাগরপথে ও বান্দরবানের বনাঞ্চল দিয়ে বেড়েছে ইয়াবা পাচার, ব্যবহার হচ্ছে রোহিঙ্গারা। ভারতের যে কোনো আগ্রাসনের কড়া জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে ইমরানের নির্দেশ। নিউজিল্যান্ডে ব্যর্থতা বিশ্বকাপে প্রভাব ফেলবে না বললেন মাশরাফি। কাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগে নমুনা সংগ্রহ শুরু করে সিআইডি দল। চকবাজারে আগুনে নিহতদের মধ্যে 45 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহগুলোর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত করা যায়নি এমন মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে সকাল থেকেই ঢাকা মেডিকেলে ভিড় করেছে স্বজন হারানো মানুষ। এদিকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুড়ে যাওয়া ভবনের কলামগুলো পরীক্ষা করে ব্যবহার উপযোগী কিনা এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি। সকালে রাজধানী চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা জানান তারা। বিশেষজ্ঞ দল জানান একটি ভবনের দোতলায় রাসায়নিক পদার্থের কারখানা ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। কারখানা সরানোর বিষয়ে বিভিন্ন উপকরণ জরুরি নির্গমনের ব্যবস্থা সঠিক পদ্ধতি অনুসারে তৈরি হয়েছিল কিনা রাজুক পরীক্ষা করে প্রতিবেদন জমা দেবার পর সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে প্রায় 9 বছর আগে নিমতলী দুর্ঘটনার পর বিশেষজ্ঞ দল যেসব সুপারিশ করেছিল তার কিছুই বাস্তবায়ন না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় দলটি। সরকার তদন্ত কমিটির প্রেক্ষিতে এটা প্রকল্প তৈরি করে প্রকল্প বাস্তবায়ন অনেক দেরি হয়ে গেছে। অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত এবং পুরান ঢাকা থেকে সকল প্রকার রাসায়নিকের যে মজুদ এটা অবিলম্বে সরানো দরকার, না হয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। যা রেস্ট দেখছি আমরা তাতে মনে হয় যে এখানে কিছু দ্রব্যাদি যেগুলো ছিল হয়তো ওইরকম বড় কন্টেইনার ছিল কিনা ফ্লেমেবল লিকুইড, যেটা আমরা নিমতলির সময় দেখেছি, কিন্তু এখানে ছোট ছোট কন্টেইনার এগুলো যারা এক্সপ্লোশন হতে পারে এগুলো ফ্লেমেবল জিনিসপত্রের ভিতরে থাকে। তো এইগুলো এইসব জায়গায় এইসব ফ্যাক্টরি থাকার কথা না। প্রায় 15 ঘন্টা ধরে পুড়েছে চকবাজারের চুরিহাটটা। গাড়ি, হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আরিশা সুলতানা দেখছি স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 3-তে পড়াশোনা করেন। তার মেয়ে ওয়ারিসা সুলতানা, তার একটি সুন্দর হাতের লেখা দেখছি। তার হাতের লেখা খুবই সুন্দর, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন, আমরা ধরেই নিতে পারি। স্ট্যান্ডার্ড 3-তে পড়েন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে। তারই পরিবারের যে এই অবস্থা এবং তার ডাইনিং টেবিলটি যদি আপনাকে দেখায়, ডাইনিং টেবিলটিতেও মনে হচ্ছিল যে রাতে খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন
পরিবারের সদস্যরা সেই কেমিক্যাল গোডাউনের পাশেই এরকম একটি বসবাস করত তারা। সেই অবস্থা যদি আপনাদের দেখায় যে শুধু তার বেডরুমের অবস্থাটা আপনাকে একটু দেখাই। বেডরুম তারা নিজেরা কোনোদিনই কল্পনা করতে পারেনি যে এই ধরনের ভয়াবহ একটি কেমিক্যাল বিস্ফোরণের ফাঁদের ভিতরে তারা নিজেরা বসবাস করেন। তা এ থেকে যদি অন্য বাড়িওয়ালারা শিক্ষা নেন, যারা পুরান ঢাকার বেশিরভাগ বাড়িওয়ালাই তাদের নিজস্ব ভবনের প্রায় সবগুলো ভবনেরই নিচতলায় কেমিক্যাল গোডাউন ভাড়া দিয়েছেন শুধুমাত্র বেশি অর্থ পাওয়ার আশায়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তার সে ওয়ারিশ আসল সেই সন্তানের একটি নেল পলিশ আমরা দেখতে পাচ্ছি। এই ঘরের ভিতরে তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে, তারা কি অবস্থায় আছে আমরা জানি না, তবে আশঙ্কা করা হচ্ছে তারা কেউ এখন আর বেঁচে নেই। তো এই ধরনের বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এর সাথে যমুনা নিউজে এই ধরনের ঘটনা ঘটতো না হয়তো। মাসুদুর রহমানের রিপোর্ট। নিমতলী থেকে চকবাজার দূরত্ব 1 কিলোমিটার হলেও আগুনের রংটা যেন এক। লিলিহান শিখার পার্থক্যও নেই সেখানে। 2010 সালে নিমতলীর আগুনের পর পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানোর যে তোড়জোড় শুরু হয় তা থেমে যায় কিছুদিন পরেই। বিস্ফোরক অধিদপ্তর জানায় চকবাজারের ওই ভবনগুলোতে কেমিক্যাল রাখার কোনো অনুমোদনই ছিল না। এখানে আমাদের কোনো লাইসেন্স নাই, আমরা কখনো লাইসেন্স দিনে ইন্সপেকশন করে নিয়েছি, আবেদনও করেনি। কারণ আমরা নিমতলী ঘটনার পর পুরোনো টাকাতে টোটাল টাকা সিটির মধ্যে আমরা লাইসেন্স প্রদান বন্ধ করে দিয়েছি। এই ধরনের যে অবৈধ জিনিস রাখলো, আপনাদের কি কোনো দায় আছে এখানে? আমরা তো মেয়র মহোদয়ের সাথে আমরা যৌথ অপারেশনে যাচ্ছি না, আমরা যাই, গত বছর দিয়েছি। তো ওরা একবার দৌড়ানো হয়, গোপনে এসে আবার বসে। স্থানীয় প্রশাসনকেও তো দেওয়া আছে দায়িত্ব। তবে নিমতলীর অগ্নিকাণ্ডের পর কোনো মামলা হয়েছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি। আপডেট তাহলে জানানি আপনার? হ্যাঁ, তারপরে তো এনে আর কোনো কথাবার্তা হয়নি, কিছু হয়নি। পুলিশ কি করছে না করছে। সাবেক আইনমন্ত্রী। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। রাজধানীর চকবাজার অগ্নিকাণ্ডে নিহত 6 জনের দাফন নোয়াখালীর গ্রামের বাড়িতে সম্পন্ন হচ্ছে। আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, নিহতদের জানাজা দাফনের বিষয়ে আসলে আপনার কাছে সবশেষ এই মুহূর্তে কি তথ্য রয়েছে জানাবেন? গতকাল রাতে যারা হয়ে দাফন সম্পন্ন হয়েছিল 2 জনের, আজকে সকাল থেকে 3 জনের হয়েছে। এখন যারা 6 নম্বর যিনি রয়েছেন নাসিরউদ্দিন, তার জানাজা যারা অনুষ্ঠিত হচ্ছে। এবং মোট এই নাটকসর ইউনিয়নে যদি বলি যে 67 জন মারা গেছে এখন পর্যন্ত। তার মধ্যে শুধু সোনাইমুড়ি উপজেলায় রয়েছে 30 থেকে 35 জনের বাড়ি, এবং তার মধ্যে 15 থেকে 20 জনের বাড়ি রয়েছে নাটকসর ইউনিয়ন। অর্থাৎ এই ইউনিয়নের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে চকবাজার অগ্নিকাণ্ডে। আর পাশাপাশি তারা এখানকার স্থানীয়রা যেটা বলছেন যে এখানকার প্রায় 2,500 থেকে 3,000 মানুষ তারা চকবাজারে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন, খুচরা থেকে পাইকারি বিভিন্ন ধরনের তারা ব্যবসা করে থাকেন। সেই অগ্নিকাণ্ডে তারা একসাথেই থাকতেন বলেই ঠিক অনেকের বাড়ি পাশাপাশি আমরা সকাল থেকে এসে দেখেছি এখানে শোকাতুর পরিবেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে গণশুনানি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। আমি কালো কোট পরে কেন এসেছি? 1969 সাল থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত, পাকিস্তান থেকে শুরু করে শেষের দিক থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম, প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আহত হয়েছি, কোথাও নেতৃত্ব দিয়েছি। 30 তারিখে আমি যে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আগের দিন রাত্রি ভোট কাটা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বাহিনী প্রধান, সংস্থা প্রধান, এদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষিত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী যারা আছেন, আমার হাতে যে কাগজ আছে এই কাগজ আমি প্রমাণ করতে পারবো 29 তারিখে রাত্রে আপনারা ভোট কেটেছেন। আমি কারো গেঞ্জি ভিতরে পড়েছি, এই কারণে ভোটের দিন আমার কেন্দ্রে অনেক জায়গায় মন্ত্রী এলাকায় আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। আমার অন্তর্বাস করেছি কালো, কারণ সেখানে আমার অনেক এজেন্টকে আমি প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দিয়েছিলাম। আমার এজেন্টদেরকে
পিটিয়ে বের করে দেওয়া হয়েছে অনেক কেন্দ্র থেকে। আমার পায়ের জুতা কালো, কারণ একটি ধানের শীষ যে ভোট পেয়েছিল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টার মধ্যে, সেই ধানের শীষের ভোট মাঝখানে দিয়ে উপরে নিচে নৌকা দিয়ে সেই ভোট চুরি করা হয়েছে। পায়ের মোজাও কালো। অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে গণশুনানি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম সেখানে। এর সাথে যমুনা নিউজে নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।